গণভোটের প্যাচ। রাষ্ট্র সংস্কারের জন্য ৮৪টি প্রস্তাব সম্বলিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে গত ১৭ অক্টোবর। কিন্তু প্রশ্ন হলো, এই সনদ বাস্তবায়ন হবে কি করে? এর আইনি ও সাংবিধানিক ভিত্তি কি? জামায়াত এনসিপি বলছে সনদ বাস্তবায়ন হতে হবে গণভোটের মাধ্যমে, আর এই গণভোট হতে হবে আগামী নির্বাচনের আগে। কিন্তু বিএনপি বলছে না, জুলাই সনদের উপর গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে। প্যাচটা অবশ্য এখানে নয়, অন্য জায়গায়। সেটি হলো ৮৪টি প্রস্তাব ও ৭টি অঙ্গীকার সম্বলিত জুলাই সনদের উপর কোন প্রক্রিয়ায় ভোট হবে, সাধারণ মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে, এবং বাংলাদেশে এর আগে যে ৩টি গণভোট হয়েছে, এবারও যদি সেই একই কায়দায় একই উদ্দেশ্যে গণভোট হয়, তাহলে তার পরিণতি কি হবে? এখন মূল প্রশ্ন সেটি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের পদ্ধতিই হলো গণভোট। এর মাধ্যমে জনগণের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্তভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য উপস্থাপন করা হয়। এটি মূলত জনমত যাচাইয়ের একটি পদ্ধতি, যা বহু বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে। সুইজারল্যান্ডে ১৭৭৮ সালে প্রথম গণভোট চালু হয়। বিভিন্ন দেশে আলাদা আলাদা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়, যেমন সংবিধান সংশোধন, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ইত্যাদি। সংবিধান সংশোধনের জন্য অনেক দেশে, যেমন অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালিতে গণভোট বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে প্রথম গণভোট হয় ১৯৭৭ সালের ৩০শে মে, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি মানুষের আস্থা আছে কিনা এই প্রশ্নে। মূলত নিজের পদকে বৈধ করার জন্যই জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করেন। অফিসিয়ালি এই হ্যাঁ-না ভোটে অংশ নেন ৩,৮৩,৬৩,৮৫৮ জন ভোটার। এর মধ্যে হ্যাঁ ভোট পড়ে ৩,৩৪,৮৭০টি। তার মানে প্রদত্ত ভোটের ৯৮.৮৮% ভোটার জিয়াউর রহমানের উপরে আস্থা রাখেন। বাকি ৩,৭৮,০০০ ভোট পড়ে না বাক্সে। ইতিহাস বলছে জিয়াউর রহমান ওই সময় যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু ৯৯% ভোট পাওয়ার মতো জনপ্রিয় ছিলেন কিনা, এটি একটি বড় প্রশ্ন। তাছাড়া বিদেশি পর্যবেক্ষকদের মতে জিয়ার ওই গণভোটে গুটি কয়েক লোক সিলের পর সিল মেরে বাক্স ভরেছিলেন। বাংলাদেশের দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালের ২১শে মার্চ, রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের অনুসৃত নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকায় জনগণের সম্মতি আছে কিনা এই প্রশ্নে। এরশাদও নিজের ক্ষমতার বৈধতা দেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন করেন এবং স্বভাবতই ভোটের ফলাফল তার পক্ষেই যায়। সরকারি হিসাবে এই গণভোটে ভোট পড়ে ৪,৭৯,১০,৯৬৪টি। এর মধ্যে ৩,২৬,৬১,২৩৩, অর্থাৎ ৯৪.১১% ভোটার এরশাদের পক্ষে ভোট দেন। বাকি ৫.৫০% ভোট পড়ে না বাক্সে। গবেষকরা বলছেন, গণভোটের দিন নির্বাচন কেন্দ্রগুলো ছিল শূন্য, জনগণের উপস্থিতি একেবারেই ছিল না। কিন্তু ভোটের বাক্স ব্যালটে ভরে যায়। ভোটের ফলাফল প্রকাশের পর এরশাদ সগর্বে ঘোষণা করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছেন তাকে। খ্যাতিমান রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তার আত্মজীবনী রাজনীতির ৩ কাল বইতে লিখেছেন, সাফল্যজনকভাবে গণভোট এবং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে পারায় এরশাদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে। গণভোটের ৩ দিন পর ২৪শে মার্চ আকস্মিকভাবে ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর মন্ত্রিসভায় যোগদান এক চমক সৃষ্টি করে। তার পথ ধরে আরও বেশ কয়েকজন নেতা এরশাদের সাথে যোগদানের জন্য দর কষাকষি করতে থাকেন। বাংলাদেশের ইতিহাসে তৃতীয় তথা সবশেষ গণভোট হয় ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল ১৯৯১-এ রাষ্ট্রপতি সম্মতি দেওয়া উচিত কিনা এই প্রশ্নে। প্রথম দুটি গণভোটের সঙ্গে তৃতীয় গণভোটের মৌলিক পার্থক্য ছিল এই যে, এই ভোট রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় টিকে থাকার বৈধতার জন্য নয়, বরং এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। সরকারি হিসাবে ১৯৯১ সালের এই গণভোটে ৬,২২,০৪,১১৮টি ভোট পড়ে হ্যাঁ বাক্সে, যা প্রদত্ত ভোটের ৮৪.৩৮%। যদিও বেসরকারি হিসাব বা গবেষকদের লেখায় এই ভোটের সংখ্যা আরও অনেক কম। এই গণভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও জনগণের মনে তেমন সাড়া জাগাতে পারেনি। বিরোধী দলসমূহ তেমন কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। এর কারণ হয়তো এই যে, কিছুদিন আগেই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে সংঘাত হয়েছে। তারা পরস্পরের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। প্রশ্ন হলো, গণভোটে কি হয়? বাংলাদেশের বাস্তবতায় গণভোটকে একটা বিচিত্র ধরনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করে মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি বাক্সের মধ্যে, একটি বাক্সে হ্যাঁ লেখা, আরেকটিতে না। সরকারি কর্মচারীরা এই ভোট গ্রহণের দায়িত্বে থাকেন, তাই ক্ষমতাসীনদের বিরুদ্ধে না ভোট পড়ার প্রশ্নই ওঠে না। অতীতের ৩টি গণভোটের ফলাফলই নিরঙ্কুশভাবে সরকারের পক্ষে গেছে। বলা হয়, সরকার যে ফলাফল চেয়েছে গণভোটের ফলাফলে তার কোনো ব্যতিক্রম হয়নি। এমনকি ভোটের ফলাফলের চিত্রই বলে দেয় এই গণভোটগুলো আসলে কেমন হয়েছে এবং এসব ভোটে সরকারের নিয়ন্ত্রণ কতটা ছিল।
এই ধরনের গণভোটের আয়োজন করা হয় মূলত সরকারের মতামতকে জনগণের উপর চাপিয়ে দিয়ে সেটিকে আইনি বৈধতা দেওয়ার জন্য। এসব গণভোটের প্রত্যক্ষদর্শী এবং গবেষকদের লেখায় উঠে এসেছে যে বাংলাদেশে অনুষ্ঠিত 3টি গণভোটেই জনগণের অংশগ্রহণ ছিল অতি সামান্য এবং যে পরিমাণ ভোট পড়েছে সেগুলো আসলে ভোটের দায়িত্বে থাকা সরকারি লোকজনের সৃষ্ট। এই ধরনের গণভোটের ব্যাপারে নানা কারণেই মানুষের আগ্রহ থাকে না। প্রথমত, এই ভোটে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেন না, কোনো প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় না, ফলে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার লোক থাকে না। সরকারও এই ধরনের ভোটে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবে এমনটি প্রত্যাশা করে না। তারা একটি নিয়ম রক্ষার আয়োজন করে যাতে গৃহীত উদ্যোগ বা পদক্ষেপগুলো ভবিষ্যতে আইনি বা সাংবিধানিক প্রশ্নের মুখে না পড়ে। এটা এক ধরনের গা বাঁচানোর তরিকা। গণভোটে জুলাই সনদ কতটা যৌক্তিক? জুলাই সনদের উপর গণভোট হবে, অথচ এই সনদ সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে? 84টি প্রস্তাব এবং 7টি অঙ্গীকারনামা সম্বলিত এই সনদের উপর সাধারণ মানুষ কি করে ভোট দেবে? ভোটের পদ্ধতি কি হবে? বলা হচ্ছে, জুলাই সনদে যে 84টি প্রস্তাব রয়েছে সেগুলো গণভোটে যাবে না, বরং ব্যালটে উল্লেখ থাকবে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না। এক্ষেত্রে আপনি কি মনে করেন? অর্থাৎ সেক্ষেত্রে হ্যাঁ এবং না এই সিদ্ধান্তে জনগণ তাদের রায় দেবে। প্রশ্ন হলো, জনগণ কিসের ভিত্তিতে হ্যাঁ না বলবে? শুধুমাত্র একটি প্রশ্নের উপর হ্যাঁ না ভোট দিয়ে 84টি পয়েন্ট ও 7টি অঙ্গীকারের উপর মানুষ যদি ভোট দেয়, সেটি আদৌ গ্রহণযোগ্য এবং যৌক্তিক হবে কিনা? তাছাড়া বাংলাদেশে বিগত 3টি গণভোটের যে অভিজ্ঞতা, এবারের গণভোটেও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে এই গণভোটও প্রশ্নবিদ্ধ হবে এবং তার মধ্য দিয়ে মূলত বিতর্কিত হবে জুলাই সনদ। তাছাড়া জুলাই সনদের মতো একটি বড় ডকুমেন্ট বা রাজনৈতিক দলিল, যার সবগুলো ধারা ও অঙ্গীকারে রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি। অনেক প্রস্তাবেই বিএনপি সহ আরও একাধিক দল নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। প্রশ্ন হলো, যে দলিলের অনেকগুলো প্রস্তাবেই নোট অফ ডিসেন্ট রয়েছে, তার উপর সাধারণ মানুষ ভোট দেবে কি করে? ভোটের প্রক্রিয়াটাই বা কি হবে? উপরন্তু, যে সনদের অনেক বিষয় সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, যে সনদ মূলত একটি একাডেমিক পেপার, তার উপর সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজন আদৌ যুক্তিসঙ্গত কিনা, বাস্তবসম্মত কিনা, সেই প্রশ্নের সুরাহা করাই জরুরি।